এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা হলো ৪৬ সদস্যের মন্ত্রিসভা। সবাই আওয়ামী লীগের। ৩১ নতুন মুখের ২৭ জনই মন্ত্রিসভায় প্রথম। কাল শপথ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙা। জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। ডক্টর কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে দাবি নেতাদের। ভোট নিয়ে আবারও কূটনীতিকদের কাছে অভিযোগ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। সংসদ ভবনে প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বনানী কবরস্থানে দাফন। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। একঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা করা হলো মন্ত্রিসভার ৪৬ সদস্যের নাম। নতুন মন্ত্রিসভার সবাই আওয়ামী লীগের। পূর্ণমন্ত্রী থাকছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ এবং উপমন্ত্রী ৩ জন। ৩১ নতুন মুখের মধ্যে ২৭ জনেই প্রথমবারের মতো স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ওবায়দুল কাদের ও ইয়াফেস ওসমান ছাড়া ২ মেয়াদে মন্ত্রী ছিলেন এমন কেউই স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। রোববার সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তথ্যমন্ত্রী হচ্ছেন ডক্টর হাসান মাহমুদ। আ.হ.ম মুস্তফা কামাল অর্থ, ডাক্তার দীপু মনি শিক্ষা, গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আব্দুর রাজ্জাক কৃষি মন্ত্রণালয়, নুরুল ইসলাম সুজন রেলপথ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমিমন্ত্রী, মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ, স্থপতি ইয়াফেস ওসমান পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, কামাল আহমেদ মজুমদার শিল্প প্রতিমন্ত্রী, মহিবুল আহসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে থাকবেন। প্রতিমন্ত্রী ছিলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিরক্ষা ও জনপ্রশাসন সহ কয়েকটি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এই কয়েকটা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এখানে যারা প্রতিমন্ত্রী আছেন ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করবেন, বাকিরা পূর্ণমন্ত্রী হিসেবে কাজ করবেন। প্রজ্ঞাপন তো ইনশাআল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হয়ে যাবে। সোমবার বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুর 12:15টায় জাতীয় সংসদ ভবনে তাকে শপথ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙা। এছাড়াও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে বৃহস্পতিবার শপথ নিতে পারেননি রংপুর ৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। ওই দিন জাতীয় পার্টির অন্য ২১ জন সংসদ সদস্য শপথ নেন। শপথ অনুষ্ঠান থেকে বেরিয়ে দলটির মহাসচিব সাংবাদিকদের বলেন, একাদশ সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। মহাজোটের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিরোধী দলে ছিলাম এবং সরকারেও ছিলাম, তো আমরা দেখেছি যে এতে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়, কোনো সময় অনেক জবাবদিহি করতে হয় যে বিরোধী দল আবার সরকারি দল একসঙ্গে কিভাবে হয়। আমরা বিরোধী দলের মতোই ভূমিকা রাখবো। এর কারণে হয়তো আমরা খানিকটা বিচলিত হব বিভিন্ন সময়। আমাদের সংসদ সদস্য তারা কেউই মন্ত্রিসভায় অংশগ্রহণ করবে না। মহাজোটের সঙ্গে টেলিফোনে আমি কথা বলেছি ওনাদের সাধারণ সম্পাদক সাহেবের সঙ্গে। তিনি বলেছেন যে আপনারা এবার বিরোধী দলেই থাকতে পারেন, অসুবিধা হলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা থেকে না আমার কাছে মনে হয় না। শপথ নেবেন না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীরা। রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। বেলা 11:30টায় শুরু হয় বৈঠক। এতে ডক্টর কামাল হোসেন ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রব ও মুস্তফা মহসিন মন্টু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এতে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ না নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানানো হয়। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি। কালকে কিছু মিডিয়া অত্যন্ত ভুলভাবে এটা ব্যাখ্যা করেছে। কামাল হোসেন সাহেব কখনো ঘুণাক্ষরে বলেননি। সাধারণ সম্পাদকের বক্তব্য হিসেবে আমার যেটা গিয়েছিল সেই বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে এই নির্বাচন অগ্রহণযোগ্য এবং আমরা অবিলম্বে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। সুতরাং এই নির্বাচনে আমাদের কেউ শপথ নেবে এই ধরনের কোনো কথা ঘুণাক্ষরে কামাল হোসেন সাহেব বলেননি। ক্ষমতাসীনদের প্রভাবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে কূটনীতিকদের কাছে আবারও অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট। রাজধানী গুলশান একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এমন অভিযোগ করেন নেতারা। বিকেল 4:30টার দিকে এ বৈঠক শুরু হয়ে চলে বিকেল 5:30টা পর্যন্ত। বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। একটা ভালো নির্বাচন এখন দিয়ে মানুষকে সুযোগ দেওয়া, সে একটা সুন্দর সমাজ গড়ার। আগ্রাসনের জন্য নির্বাচন তো যেটা আমরা আকাঙ্ক্ষিত নির্বাচন হয়নি, যার ফলে আমরা একটা পুনর্নির্বাচন দাবি করছি। আপনাদের অভিযোগের প্রেক্ষিতে ওনারা কি বললো? আমার তো মনে হয় তারাও একই জিনিস দেখেছে, অর্থাৎ এটা নিয়ে কোনো তর্কই হয়নি। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বিদায় জানানো হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। সকালে সিএমএইচ এর হিমঘর থেকে জাতীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে একে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনপ্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনে সমবেত হন সর্বস্তরের নেতাকর্মী। প্রথম জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। কথা ছিল সুস্থ হয়ে এখানে আসবেন, শপথ নেবেন পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে। রোববার সকালে সৈয়দ আশরাফ সংসদ ভবনে ঠিক এলেন, কিন্তু প্রাণহীন নিথর দেহে। জননন্দিত এই নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হন রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধারা। নির্ধারিত সময়ের আগেই সংসদ ভবনের মূল কম্পাউন্ড থেকে জনতার ভিড় ছড়িয়ে যায় মূল সড়ক পর্যন্ত। সকাল 10:30টার দিকে অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা। প্রয়াত নেতার জন্য অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত। জানাজার পর ৭১-এ বাঙালির মুক্তি সংগ্রামের সংগঠক আর রণাঙ্গনের বীর যোদ্ধা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর জাতীয় পতাকা আর দলীয় পতাকায় মোড়ানো সৈয়দ আশরাফের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী আবারও শ্রদ্ধা জানান। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন হাজারো নেতাকর্মী। শোকাতুর এসব মানুষ তুলে ধরেন প্রয়াত নেতার সঙ্গে তাদের নানান স্মৃতির কথা। এরকম সৎ ব্যক্তি আজ পর্যন্ত আমার বয়সে বা আমি দেখি নাই। তার যে দেশকে ভালোবাসা, আওয়ামী লীগকে ভালোবাসা, জনগণকে ভালোবাসা, এই উদ্বুদ্ধ হয়ে আসছি। প্রবাসী বাঙালিদের কাছে তিনি ছিলেন একজন আদর্শ। রাজনীতির মাঠের দীর্ঘদিনের সহযোদ্ধা যারা, তারাও বলছেন গঠনমূলক রাজনীতির এক প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ আশরাফ। আমরা যারা নতুন আওয়ামী লীগের কর্মী, আমাদের কাছে তিনি বরাবরই একটি ধ্রুবতারার মতো আদর্শ হয়ে বেঁচে থাকবেন। Entire political life, it is very clean and decent. এই মৃত্যু আমাদের কাছে পালকের মতো হালকানো, এই মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী। সর্বস্তরের মানুষের এই অংশগ্রহণ বলছে নেতা হিসাবে সৈয়দ আশরাফ কতটা জনপ্রিয় ছিলেন। তার প্রথম জানাজায় অংশ নেয়া এসব সাধারণ মানুষেরা বলছে বিশুদ্ধ রাজনীতির যে দীক্ষা সৈয়দ আশরাফ দিয়ে গেলেন, তা বাংলাদেশের রাজনীতির আকাশে
ধ্রুব তারা হয়ে জাজল্যমান থাকবে যুগ যুগান্তর। সংসদ ভবন থেকে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে যাওয়া হয় কর্মীটোলা পুরাতন বিমানবন্দরে। সেখান থেকে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সৈয়দ আশরাফুল ইসলামের পেশাগত জীবনের নানা দিক নিয়ে আলোচনা করতে সংবাদের পরবর্তী অংশে তার ঘনিষ্ঠ বেশ কজন ব্যক্তিত্ব যোগ দেবেন আমাদের সঙ্গে। দেখার আমন্ত্রণ রইল। কিশোরগঞ্জের শোলাকিয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজায় সামিল হন লাখো মানুষ। শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন সর্বস্তরের জনতা। সেখান থেকে বিকেল ৩টার দিকে জন্মস্থান ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। পরে বিকেল ৫টায় বনানী কবরস্থানে সমাহিত করা হয় সৈয়দ আশরাফকে। এ মাটির মানুষই নিজেদের প্রতিনিধি করে সৈয়দ আশরাফুল ইসলামকে ৫ বার পাঠান জাতীয় সংসদে। জনপ্রতিনিধি নির্বাচনে যে নেতাকে কখনো খালি হাতে ফেরাননি কিশোরগঞ্জের মানুষ, রোববার শেষবারের মতো সেই নেতাকে বিদায় জানাতে ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ছিল কানায় কানায় পূর্ণ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকে শোলাকিয়া ময়দানে জড়ো হন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুপুর ১:১টায় অনুষ্ঠিত হয় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা। ৭১-এর এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। এরপরই নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন কিশোরগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত ৫ বারের এই আইন প্রণেতা। সৈয়দ আশরাফ এর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনো মরে না। রাস্তাঘাট করছে, পুল করছে, ব্রিজ করছে, সবকিছু করছে। তার ভিতরে কোনো লোভ লালসা নেই, সে বড় লোক অনেক কোনো আশা করে না। জানাজায় অংশ নিতে এসে সবার কণ্ঠে ঝরল সৈয়দ আশরাফের উদারতার কথা। স্মরণ করেন কিশোরগঞ্জ নিয়ে তার উন্নয়ন ভাবনা। সাধারণ মানুষ যখন ওনার কাছে যাইতেন তখন উনি সুন্দরভাবে ব্যবহার করতেন। সৎ এবং আদর্শের প্রতীক ছিল, কিশোরগঞ্জের গর্বের অহংকার। সকল কিছুর ঊর্ধ্বে, দলমত নির্বিশেষের ঊর্ধ্বে তিনি নির্লোভ নির্মোহ মানুষ ছিলেন। কিশোরগঞ্জ, হোসেনপুর এবং বাংলাদেশের মানুষ একজন স্বচ্ছ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ, সৎ মানুষকে হারানো যা সমাজে এই বাংলাদেশে খুব দরকার ছিল তার। পরে নিজের জন্মস্থান ও শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে নিয়ে যাওয়া হয় সৈয়দ আশরাফের মরদেহ। বিকেল ৩টার দিকে আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তৃতীয় জানাজায়ও ছিল গণমানুষের ঢল। এখানেও সবার কণ্ঠে ছিল আশরাফ বন্দনা। ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ৩ দফা জানাজা শেষে বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রাজনীতির শুদ্ধ পুরুষ হিসেবে সৈয়দ আশরাফ বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই মত সব মহলের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের কর্মজীবন নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ময়মনসিংহে রিপোর্টার ওমর ফারুকের সঙ্গে আছেন ময়মনসিংহ আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। সৈয়দ আশরাফ জননেতা, জনগণের নেতা, জনপদের নেতা। যেহেতু তিনি জনপদের নেতা অর্থাৎ তৃণমূলের নেতা, তাহলে তার কর্মময় জীবনকে জানতে হলে একদম তৃণমূলেই আসলে আমাদেরকে আসতে হবে এবং সেই তার কর্মময় জীবনের জানার জন্য তিনি যেই ময়মনসিংহে জন্ম নিয়েছিলেন এবং যেখান থেকে তার রাজনীতির পাঠের শুরু হাতেখড়ি, সেখানেই আমরা এসেছি। আজকে আমরা 3টি পর্বে সৈয়দ আশরাফের কর্মময় জীবন নিয়ে আলোচনা করব এবং সেই 3টি পর্বের প্রথম পর্বে আমার সাথে এখন আছেন এহতেশামুল আলম, সভাপতি মহানগর আওয়ামী লীগ ময়মনসিংহ, এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ময়মনসিংহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। এহতেশামুল আলম, আমি আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে
1995 সালে বিলেতের বিলাসবহুল জীবন ছেড়ে তিনি সৈয়দ আশরাফ বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় হলেন। তারপরে তিনি কিভাবে ধীরে ধীরে জাতীয় রাজনীতির একজন দিক নির্দেশক হিসেবে নিজেকে প্রমাণ করলেন, সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। সৈয়দ আশরাফ সাহেবের তার মৃত্যু আমরা মেনে নিতে পারি নাই। তার মৃত্যু আমরা গভীর শোকাভিভূত। তার 1995 সনে বাংলাদেশে আসার পরবর্তী পর্যায়ে আমার এখনো মনে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখনকার বিরোধী দলের নেত্রী ময়মনসিংহ অঞ্চলে একটি সভা করতে এসেছিলেন। এই অঞ্চলের প্রত্যেকটি উপজেলায় এমনকি নেতৃত্বপূর্ণ সভা করতে গিয়েছিলেন। তখন ময়মনসিংহ তখনও সেই রহমত বীজ হয় নাই। সৈয়দ আশরাফ ভাই, আমি তখন ময়মনসিংহ যুবলীগের প্রেসিডেন্ট, আশরাফ ভাই এখানে আসার পরে তখন রাজনীতিতে সক্রিয় হন নাই। আমরাই আমাদের এলাকার এই কলেজুর অঞ্চলের যুবলীগের এবং ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ নিয়ে আমরা তার বাসায় আসলাম দেখা করতে। বললাম নেত্রী আসতে স্যার, আপনি আমাদের সঙ্গে চলেন। প্রথম কিছুটা ইতস্ততা বোধ করছিল, পরে আমরা যে মাইক্রোটা নিয়ে সেই মাইক্রোটা তাকে তুলেছিলাম এবং মাইক্রোতে আমার সঙ্গে সভার সম্মুখী হলেন। মাননীয় প্রধানমন্ত্রী এদিক দিয়ে হালুয়াঘাট পর্যন্ত সভা করলেন। সভা করে শেষ করে যখন ব্যাক করলে আবার নদী পার হয়ে ওই পারে যাবেন, তখন ওই নদীতে যখন গাড়ি নদীতে উঠলো, তখন আমরা সকলে গাড়ি থেকে নামলাম। নেত্রী গাড়ি থেকে নামলেন, নামে পানির দিকে চেয়ে রইলেন। তা আশরাফ ভাই আমাদের গাড়িতে বসা, ওনাকে বললাম নেত্রী গাড়ি থেকে নামছে, উনি একটু লাউ শব্দ করলেন না। পরে আমরা আস্তে আস্তে যে নেত্রীর সঙ্গে কথা বললাম, যা আশরাফ ভাই আসছেন তো আমাদের আশরাফ কোথায়, উনি সাথে সাথে জোর গলায় বলে উঠলেন। তখন রাস্তা বলে ওই পেছনে গাড়িতে আসতেন, ওকে ডাকতে, ওকে ওই গাড়িতে আমার গাড়িতে আসতে বলে। ওকে তো বলেছি দেশে এসে রাজনীতি করার জন্য। এই কথাটা আমরা এখন স্পষ্ট মনে আছে। এবং সাথে সাথে নেত্রীর সাথে সাথে আমার গাড়ি থেকে উনি তার নিজের গাড়িতে আশরাফ ভাইকে তুলে নিয়ে গেলেন এবং মোহনগঞ্জ পর্যন্ত তার সঙ্গে প্রত্যেকটা সভা নিয়ে গেলেন। আমার মনে হয় সেটি ছিল তার রাজনৈতিক জীবনের 95 আসার পর প্রথম তার কর্মকাণ্ড এবং সেখান থেকে তা শুরু হয়। আর তার ব্যক্তিগত জীবনে উনি তো ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন বৃহত্তর ময়মনসিংহের। আমার ব্যক্তিগত এতে সাহেব আমরা এই বিষয়ে আবার পরে আলোচনা করব। আমি এখন আমাদের হাতে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে সৈয়দ আশরাফ তিনি একদম ক্ষমতার একদম কেন্দ্রবিন্দুতে ছিলেন, তারপরেও উনি হচ্ছেন আত্মপ্রচার বিমুখ ছিলেন এবং কোনো ধরনের প্রচারে উনি ক্ষমতারও ব্যবহার উনি পছন্দ করতেন না এবং প্রচারও পছন্দ করতেন না। তো ওনার যে এই গুণটা, তারপরেও উনি এত জনপ্রিয়, সেটা কিভাবে? দেখুন, সৈয়দ আশরাফ একটি অনুভূতি, সৈয়দ আশরাফ একটি চেতনা, সৈয়দ আশরাফ সততা রাজনীতির একটি স্মারক। সৈয়দ আশরাফ মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ঠিক যেমন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সমগ্র বাংলাদেশের নেতাকর্মীরা একইভাবে উদ্বুদ্ধ হয়েছে। সৈয়দ আশরাফ সম্পর্কে কর্মীদের ধারণা অনেক উঁচু, তার রাজনীতির মান, তার রাজনীতির বিজ্ঞতা, তার রাজনীতির অভিজ্ঞতা সবকিছু উঁচু। তিনি কয়েকটি পরিস্থিতি মোকাবেলা করেছেন, হেফাজত, এই কর্মকাণ্ডগুলো সৈয়দ আশরাফকে জনগণের কাছে যেমন নিয়ে গিয়েছে, ঠিক সাধারণ কর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে সৈয়দ আশরাফের ভূমিকা অনেক বেশি আলোচিত হয়েছে, উজ্জ্বল হয়েছে। এই কারণে সৈয়দ আশরাফকে আমি বলতে পারেন যে তার মারা যাওয়ার পর বিশাল মহিরু রূপ জনগণের মধ্যে দেখা গিয়েছে, সকল মিডিয়াগুলোর মধ্যে দেখা গিয়েছে, সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা গিয়েছে। এই কারণ হলো এইগুলো। আমি এহতেশামুল আলম আপনার কাছে আবার একটু আসতে চাই। সেটি হচ্ছে যে একদম সাম্প্রতিক বিষয়, আজই আগামী মন্ত্রিসভায় কারা থাকছেন তার নামগুলো এসে পড়েছে আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে অনেক নতুন মুখ। আপনারা তৃণমূলের নেতা হিসেবে এই নতুন যেই নামগুলো আসছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মন্ত্রিসভা গঠন করেছেন, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তার এই
চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে আমার মনে ফলপ্রসূ হবে এবং আগামী দিনে তারা সকলে শেখ হাসিনার নেতৃত্বে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং তৃণমূল পর্যায়ে যেহেতু এই সমস্ত নেতৃবৃন্দ পাশ করে গেছেন এমপি হিসাবে, এবং তারা তাদের এলাকার বিভিন্ন পর্যায়ে জনগণের সমস্যাগুলি সংসদে তুলে ধরার মধ্য দিয়ে, এবং তারা নেত্রীর কাছাকাছি থাকেন বিধায় তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ করে এবং তাদের সেই মতো কর্মকাণ্ড সফল করার জন্য তারা এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই প্রসঙ্গে মোয়াজ্জেম হোসেন ভাই, আপনি যদি কিছু বলতেন, আপনি কিভাবে দেখছেন যে নতুন নামগুলো এসেছে এবং অনেকে পুরনোই বাদ পড়েছেন? দেশ পরিচালনা করবেন শেখ হাসিনা, তার নেতৃত্বে দেশ চলবে। তিনি সমস্ত এলাকা বিবেচনা করে, রাজনৈতিক বিভিন্ন দিক বিবেচনা করে এই মন্ত্রী পরিষদের 46 জনের নাম ঘোষণা করেছেন। ময়মনসিংহে 2 জনের ঘোষণা করেছেন। একজন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, তিনি সাংস্কৃতিক পরিবারের একজন সদস্য। আর শরীফ আহমেদের বাবা আমার নেতা জনাব শামসুল হক, সমাজের খুব নিচের লেভেলের মানুষ থেকে, তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। তার সন্তানের নাম শরীফ আহমেদ। সে একেবারে তৃণমূল থেকে বড় হয়েছে। আমার মনে হয় নেত্রী এই বিবেচনাগুলো এনে মন্ত্রিসভা সাজিয়েছেন, এবং দেখবেন এই মন্ত্রিসভা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যে মিশন নিয়েছেন, এই মিশনকে সফল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আগেই বলেছি যে আমাদের আজকের আলোচনাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। দ্বিতীয় যে ভাগ, বিরতির পর আমরা ফিরব সৈয়দ আশরাফুল ইসলামের, তার যে বাল্যবন্ধু এবং তার যে ছাত্র রাজনীতির সময়ের যে সহযোদ্ধা, এমন 2 জনের সাথে সৈয়দ আশরাফের সেই সময়ের গল্প শুনবো। আমরা চলে যাচ্ছি বিরতিতে। সততা, নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে গোটা কর্মজীবনে মানুষের মন জয় করেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তাই আজ যাবার বেলায় মানুষের মুখে মুখে তার কীর্তিগাথা। কিশোরগঞ্জের মধ্যে উনার কোনো দল মত নির্বিশেষে সবাই উনাকে ভালোবাসে। তার উপরে হামলা হয়েছিল 2008-এর নির্বাচন, এবং তারপরে আওয়ামী লীগ সরকার গঠন করে, এবং যারা হামলাটি করেছিল তারা আশরাফ ভাইয়ের কাছ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেননি তিনি। আমরা সকলে ওনার জন্য দোয়া করি যাতে উনি যেন জান্নাতবাসী। আবারও সৈয়দ আশরাফুল ইসলামের কর্মজীবন নিয়ে আলোচনা করতে চলে যাব ময়মনসিংহে। সেখানে রিপোর্টার ওমর ফারুকের সঙ্গে এবার রয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরিদ আহমেদ এবং স্থানীয় রাজনীতিবিদ মোহাম্মদ ইসমাইল হোসেন। আশরাফের বাড়িতে বসে আমরা তার কর্মময় জীবনের আলোচনা করছি। এই মুহূর্তে আমার সাথে আছেন তার ছাত্র রাজনীতির সহযোদ্ধা ইসমাইল হোসেন, এবং আরও একজন আছেন তার একদম সহপাঠী, শৈশব থেকে তিনি তাকে চেনেন, অ্যাডভোকেট ফরিদ আহমেদ। তো আমরা এই পর্বে তার সেই শুরুর যে কথা, সেই কথাগুলো আমি শুনবো। প্রথমেই আমি অ্যাডভোকেট ফরিদ আহমেদ আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আপনি তার শৈশবের বন্ধু হিসেবে, সহপাঠী হিসেবে তাকে কেমন দেখেছেন? সৈয়দ আশরাফ একজন সদালাপী, সহানুভূতি, নিষ্ঠা, এবং তার সবচেয়ে বড় জিনিস যে গুণটা ছিল, তার মাঝে রাগ বলতে কিছুই ছিল না। সবসময় সে সদালাপী ছিল, এবং ছাত্র জীবনে আমরা জানতাম না সে যে একজন ভালো বক্তা। যখন জেলা স্কুলে সে মেট্রিক পরীক্ষা দেয়, তখন ফেয়ারওয়েল হয়। ফেয়ারওয়েলের মধ্যে হঠাৎ করে দেখলাম সৈয়দ আশরাফের নাম ঘোষণা হলো। তখন আমরা কিছুটা আশ্চর্য হয়ে গেল। বক্তৃতা শোনার পরে দেখলাম শিক্ষকরা, হেডমাস্টার এবং ছাত্ররা সবাই আশ্চর্য হয়ে গেল। সৈয়দ আশরাফ এত সুন্দর, এত সাবলীলভাবে কীভাবে বক্তৃতা দিল। পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করছো? না, আমার হঠাৎ করে এখন হেডমাস্টার বললো বিদায়ী ছাত্র হিসেবে বক্তৃতা দেওয়ার জন্য, সেই হিসাবে উপস্থিত হয়ে আমি বক্তৃতা দিলাম। এরপরে থেকেই সৈয়দ আশরাফ বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে জড়িত, এবং ছাত্র জীবনে সে একজন ভালো খেলোয়াড় ছিল। আমরা প্রথম জীবনে এই জায়গায় একটি সবুজ সংঘ নামে একটা সংগঠন করি। সেই সংগঠনে সে সাংগঠনিক সম্পাদক ছিল। সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় আমরা এখানে স্পোর্টস, খেলাধুলা করি। এর পরবর্তী যখন কলেজে পড়ার সময় সে আনন্দমোহন কলেজ টিমে খেলছে। পরে ময়মনসিংহ অ্যাথলেটিক ক্লাব, নাম করা ক্লাব,
সেই ক্লাবে সে ক্রিকেট খেলছে, আমিও খেলতাম। তার মাঝে খেলাধুলা তার কাছে খুবই প্রিয় ছিল এবং সকল সময় সেই খেলাধুলা, পরবর্তী রাজনীতি সে এমনভাবে তার জ্ঞান, গরিমা, বক্তৃতা, সহনশীলতা, সহমর্মিতা এবং কোনো তার ভিতরে ক্রোধ বা কারোর প্রতি তার আক্রোশ ছিল না। সে সবসময় চাইতো যে রাজনীতি। অ্যাডভোকেট ফরিদ, আমি আপনার কাছে আবারও আসবো আশা করি যদি সময় পাই। মোহাম্মদ ইসমাইল হোসেন, আপনার কাছে আসতে চাই যে আপনি আপনার একই সাথে ছাত্র রাজনীতি করেছেন, তো সেই সময়ে তাকে আপনারা কেমন নেতা হিসেবে পেয়েছেন? তাকে অত্যন্ত একজন খুবই এত শান্ত মেজাজের মানুষ আমরা আর পাইনি। ছাত্র জীবনে ওনাকে পেয়েছি আমি 1968 সনে ছাত্রলীগ করতে গিয়ে, এবং ওনাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক যখন করা হয় তখন ওই কমিটির সভাপতি ছিল নাজিবুদ্দিন সাহেব, এখন বর্তমানে এমপি গরিপুর। আমি ওই কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা ওনাকে নিয়ে যখন আমরা রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি, তখন দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোনো জটিল সমস্যার সৃষ্টি হলে উনি এটাকে সুন্দরভাবে সমাধান দিতে পারতেন, এবং উনি যেভাবে ভাবতেন ঠিক ওনার আব্বাস সৈয়দ নজরুল স্যার যেভাবে গভীরভাবে চিন্তা করে একটা কথা বলতেন, ওনার ভিতরে আমরা ওই জিনিসটা পেয়েছি। উনি কি তখনও এরকম প্রচার বিমুখ ছিলেন? হ্যাঁ, সবসময় উনি প্রচার বিমুখ। উনি ওনার প্রচারটা বাইরে ফলাও হোক এটা উনি চাইতেন না কোনো সময়। উনি নিজেই সবসময় নিজেকে ধরে রাখতে চেষ্টা করতেন এবং আড়াল করে রাখতে চেষ্টা করতেন। কেন? এটা বুঝি না। এটা নিশ্চয়ই ওনার ভিতরে এমন কোনো আল্লাহ প্রদত্ত কোনো জিনিস ছিল যেটা খুব অত্যন্ত জ্ঞান গরিমার বিষয়, যেটা আমাদের জানা ছিল না। উনি নিজেকে কোনো সময় ফোকাস করতে চাইতেন না, এবং খুবই এই বাড়িতে বহুবার এসেছি আমরা, সবসময় অনেক সময় এখানে এই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া আমরা করছি, কিন্তু ওনাকে দেখেছি অত্যন্ত সদালাপী, ভদ্র, এবং আরেকটা জিনিস কোনোদিন আমরা দেখিনি ওনার ভিতরে যে রাগ, ক্রোধ, এটা আমরা দেখিনি। একজন সহপাঠী হিসেবে আমাদের একদম সময় কম, হয়তো 10-15 সেকেন্ড পাবো, মানে কোন বিষয়টা আপনার এই মুহূর্তে বেশি আপনি মিস করেন ওনার? সৈয়দ আশরাফ ছিলেন সদালাপী এবং বন্ধু বৎসল লোক ছিলেন। যখনই ময়মনসিংহ আসতেন, প্রথমে ঢাকা থেকে রওনা হওয়ার সময় বলতে ফরিদ আমি আসতেছি। আসার পরে তার যে জ্ঞান, বক্তৃতা, কথাবার্তা, তার যে সবচেয়ে বড় জিনিস ছিল, আমরা যখন কিছু বলতাম যে তোমার এই অবস্থার আর্থিক এনআইএন অর্থ কী, অর্থ আমার কোনো, তো অর্থের প্রতি তার একটা বিরূপ একটা মনোভাব ছিল। আজকে সে বলতে তো আমাদের রাজনীতিটা আজকে কেন কলুষিত হচ্ছে, আমাদের নেতারা। আমার সময় শেষ, আমি আসলে সময় দিতে পারছি না আপনাকে। রাব্বি, আপনি শুনছিলেন তার দুইজন সহপাঠী এবং তার এক ছাত্র রাজনীতির সহযোদ্ধার মুখে যে আজকের যেই সৈয়দ আশরাফকে আমরা জানি প্রচার বিমুখ, তিনি আসলে শৈশব থেকেই আসলে এই গুণে গুণান্বিত হয়েই তিনি আজকে সৈয়দ আশরাফ হয়েছেন। তো আমরা এখন আবার স্টুডিওতে যাচ্ছি, আবার যখন আমরা ফিরবো তখন আমরা বলেছি প্রথমেই তিনি জনপদের নেতা, জনগণের নেতা, তিনি জননেতা। এই ময়মনসিংহ অঞ্চল নিয়ে সকল জনপদ নিয়ে তার স্বপ্ন ছিল। কি ছিল তার সেই স্বপ্ন, সেই সম্পর্কে আমরা জানবো। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে অতিথিদের সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওমর ফারুক। এবারে ময়মনসিংহে রিপোর্টার ওমর ফারুকের সঙ্গে রয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইকরামুল হক টিটু এবং সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ AKM আব্দুল রফিক। আমরা ওই আলোচনায় আবারও ফিরবো, সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। যে সৈয়দ আশরাফের সকল জনপদ নিয়ে তার স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, তিনি অনেক কাজও করেছিলেন। বিশেষ করে তার যে জন্মের যে এলাকা সেই ময়মনসিংহ, তিনি তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবং অনেক স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন দেখতেন। তো আমাদের মাঝে আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইকরামুল হক টিটু। তিনি সৈয়দ আশরাফের সাথে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তো টিটু ভাই, আপনি বলবেন যে এই এলাকা নিয়ে সৈয়দ আশরাফের কি ধরনের পরিকল্পনা ছিল?
তিনি অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। সারা বাংলাদেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন এবং আমরা ময়মনসিংহবাসী তাকে অত্যন্ত কাছের থেকে আমরা দেখেছি। তিনি ময়মনসিংহবাসীকে অত্যন্ত ভালোবাসতেন এবং ময়মনসিংহের কথা তিনি সবসময় স্মরণ করতেন। তিনি ময়মনসিংহের এই জনপদকে একটি উন্নত জনপদ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করেছেন। আমরা এই শহরের উন্নয়ন ভাবনা নিয়ে তিনি আলোচনা করতেন। এই পৌরসভাকে সিটি কর্পোরেশন করার ক্ষেত্রেও তিনি সব বা তিনি আমাদেরকে সেই স্বপ্ন, এই বিভাগকে ঢেলে সাজানোর জন্য তিনি নানামুখী কর্মসূচি নিয়ে একাধিকবার ময়মনসিংহে এসেছেন। বিভাগীয় কর্মকর্তা এবং আমাদের রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সকলের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের সঙ্গে আলোচনা করে এই বিভাগকে কিভাবে সমৃদ্ধ বিভাগ করা যায় সেই ব্যাপারে তিনি আলোচনা করেছেন। সরজমিনে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন এবং বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রেও তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এছাড়াও আমরা দেখেছি এই জনপদের বিভিন্ন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য প্রত্যেক ক্ষেত্রে তিনি নিবেদিতভাবে কাজ করেছেন এবং এটি শুধু ময়মনসিংহবাসী নয়, সারা বাংলাদেশের মানুষ জানেন তিনি ছিলেন একজন প্রচার বিমুখ মানুষ। ভাই, আমরা আবার হয়তো আপনার কাছে আসবো। তো আমরা এখন যাচ্ছি ডক্টর এ.কে.এম. আব্দুর রফিক, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল কলেজ। তা আপনার কাছে জানতে চাই যে এই অঞ্চল নিয়ে সৈয়দ আশরাফকে আপনি একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে কেমন দেখেন? আমি ওনাকে খুব কাছাকাছি দেখেছি। আমি ছোটকাল থেকেই ওনাকে দেখেছি। মূলত আমি কিশোরগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং গুরুদয়াল কলেজ থেকে এসএসসি এবং এসএসসি পাশ করেছি, যে কারণে আমি যখন স্কুল গোয়িং তখন থেকেই উনি আমাকে চিনতেন। তারপরে আমি ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। ওই সময় ওনার সঙ্গে যোগাযোগ অব্যাহত ছিল। শেষে আমি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি 2011 সালে। আমি সেটাই বলি, যেহেতু আমি শিক্ষা জগতের লোক। উনি আমাকে কলেজে জয়েন করার পরেই উনি আমাকে বলতেন, তুমি সবসময় কলেজের কোয়ালিটি ধরে রাখবে এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ যেন এই অঞ্চলের মধ্যে নাম করা কলেজ হয়, এবং সেটি আমার মনে হয় যে আমি অব্যাহত রাখতে পেরেছি। এবং এই কলেজটি আপনারা জানেন ওই 2011-তে নয়, জন্মের পর থেকে 99 সাল থেকে এই কলেজটি ভালো রেজাল্ট করে আসছে। ওনার উৎসাহ উদ্দীপনা আমি সবসময় পেয়েছি এবং এই কলেজটি আমাদের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আলোকিত কলেজ এবং এটা সত্য। তারপরে উনি গত 2017 সালের নবীন বরণে উনি প্রধান অতিথি হিসাবে আমাদের কলেজে আসছিলেন। এটা আমি মনে করি এটা আমাদের কলেজের জন্য খুবই একটা শুভ দিন। উনি এখানে বক্তব্য রেখেছেন, আমাদের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়েছে। আমরা বলেছি তোমরা বড় হয়ে সৈয়দ আশরাফের মতো হতে চেষ্টা করবে। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আবার আসতে চাই। সেটি হচ্ছে যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বা বিভাগ হওয়ার পরে আপনাদের আরো কিছু পরিকল্পনা ছিল, যেটা সৈয়দ আশরাফের সাথে আপনারা হয়তো শেয়ারও করেছেন। সেই সম্পর্কে যদি দর্শকদেরকে বলুন। এই অঞ্চলে একজন গর্বের ধন এবং বাংলাদেশের একজন সূর্য সন্তান বললে নিশ্চয়ই ভুল হবে না। সেই হিসেবে তিনি এই গোটা বাংলাদেশের নয়, ময়মনসিংহকে আমি আগেই বলেছি অত্যন্ত মনে প্রাণে ভালোবাসতেন। আমাদের বেশ কিছু দাবি ছিল যে আমাদের ব্রহ্মপুত্র নদ খনন, ময়মনসিংহের ভেতর যে আমাদের রেল লাইনটি রয়েছে সেটি স্থানান্তরের বিষয় তার সঙ্গে বিশদে আলোচনা হয়েছে, কারণ এটি আমাদের বর্তমান সময়ের একটি প্রাণের দাবি। আমাদের ব্রহ্মপুত্র নদের উপরে বেশ কয়েকটি সেতু নির্মাণের দাবি করেছিলাম এবং তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে এই পর্যায়ে 3টি সেতু নির্মাণের ক্ষেত্রে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং এইভাবেই তিনি অনুমোদন নিয়েছেন, সেটি চলমান রয়েছে। এছাড়াও আমাদের এই অঞ্চল ব্রহ্মপুত্র নদ খনন, আমাদের এই শিল্প অঞ্চল সহ বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই মোট কথায় যদি এক কথায় বলি, এই নবগঠিত বিভাগ এবং নবপ্রতিষ্ঠিত সিটি কর্পোরেশনকে ঢেলে সাজানোর জন্য কি কি করা প্রয়োজন তিনি গত কয়েক মাস আগে যখন সর্বশেষ ময়মনসিংহে এসেছিলেন তিনি একান্তে বলেছিলেন যে কিভাবে কাজ করা যায়, পরিকল্পনা গ্রহণ করো, আমি সর্বাত্মকভাবে সহযোগিতা। ধন্যবাদ। আমাদের হাতে একদমই সময় নেই, আর হয়তো 20 সেকেন্ড সময় পাবো। সেটি হচ্ছে যে আমি একদম সংক্ষেপে যদি বলতেন যে মানে নতুন ভাবে সৈয়দ আশরাফ যে স্বপ্ন দেখতেন এবং যেটা আপনাকে বেশি তাড়িত করে সেটা। আমার এটাই তাড়িত করে, উনি সবসময় কোয়ালিটি কাজের কথা বলতেন এবং আমার জানা মতে আমি 9 বছর যাবৎ ওই কলেজে অধ্যক্ষ আছি। উনি আমাদের কলেজে যেমন একটি নিয়োগের ক্ষেত্রে উনি সবসময় বলেছেন যে কোয়ালিটি নিয়োগ দেবে এবং কোনো তদবির অ্যালাউ করবে না, এবং আমি সেটা রক্ষা করেছি। উনি কোনোদিন এই ধরনের চিন্তাই করতেন না, উনি সবসময় কোয়ালিটির পক্ষে ছিলেন। আমার মনে হয় এই ধরনের ব্যক্তি আমাদের দীর্ঘদিন আরও বেঁচে থাকা দরকার ছিল আমাদের দেশে, তাহলে আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের
গুণগত মান সকল ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল সকল ক্ষেত্রেই। আমাদের সময় শেষ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে সৈয়দ আশরাফের মৃত্যুর খবর পাওয়ার পরপরই সারা বাংলাদেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই কথাটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন সৎ রাজনীতিবিদ এবং একজন প্রচার বিমুখ রাজনীতিবিদ, একজন আদর্শ রাজনীতিবিদ চলে গেলেন এবং সেই ক্ষতি অপূরণীয়। এবং তারা বলছেন যে যদি সৈয়দ আশরাফের এই পুরো কর্মময় জীবন থেকে আমরা শিক্ষা নেই, তাহলেই হচ্ছে আজকের যে আলোচনা এবং আমাদের যত ধরনের আবেগ, তাহলেই সেটি আসলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে এবং তাহলেই তার কর্মময় জীবন আরও বেশি সার্থক হয়ে উঠবে। রাব্বি, এই ছিল এখান থেকে আমাদের হাতে। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কর্মজীবন নিয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওমর ফারুক। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঘোষণা হলো 46 সদস্যের মন্ত্রিসভা। সভায় আওয়ামী লীগের 31 নতুন মুখের 27 জনই মন্ত্রিসভায় প্রথম। কাল শপথ। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। মহাজোটের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্ত জানালেন রাঙা। জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন না। ডক্টর কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে দাবি নেতাদের। ভোট নিয়ে আবারও কূটনীতিকদের কাছে অভিযোগ। সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সৈয়দ আশরাফকে বিদায়। সংসদ ভবনে প্রথম জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা। বনানী কবরস্থানে দাফন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।